স্বল্পকথার গল্পকথকে আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঘড়ি দাসের গুপ্তকথা। গল্প পাঠে আমি হৈমন্তী। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প ঘড়ি দাসের গুপ্তকথা। 40 বছর কাটিয়া যাইবার পর কোনো গুপ্তকথারই আর ঝাঁজ থাকে না। ছিপিয়াটা বোতলের আরকের মতো অলক্ষিতে নিস্তেজ হইয়া পড়ে। বিশেষত গুপ্তকথার স্বত্বাধিকারী যদি সামান্য লোক হয়। আমার তরুণ বয়সের বন্ধু ঘড়িদাস অসামান্য লোক ছিল না, তাই 40 বছর আগে তাহার গুপ্তকথায় যে বিচিত্র চমৎকারিত্বের স্বাদ পাইয়াছিলাম তাহা হয়তো বহু পূর্বেই পানসে হইয়া গিয়াছে। সে এখন কোথায় আছে, বাঁচিয়া আছে কি না কিছুই জানি না। সম্ভবত মরিয়া গিয়াছে, কারণ বাঁচিয়া থাকিলে তাহার বয়স এতদিনে 70-এর কাছাকাছি হইত। এত বয়স পর্যন্ত কয়জন বাঙালি বাঁচিয়া থাকে? সে বিবাহ করে নাই, সন্তান সন্ততির অভাব। তাই ভাবিতেছি ঘড়িদাসের গুপ্তকথা এখন প্রকাশ করিলে অন্যায় হইবে না। বাংলাদেশের প্রত্যন্ত ভাগে মধ্যমাকৃতি একটি জেলা শহরে তখন বাস করিতাম। রাস্তায় মোটর গাড়ির চেয়ে ঘোড়ার গাড়ি বেশি চলিত। রাত্রে কেরোসিনের বাতি জ্বলিত। ফ্রয়েডের নাম তখনও ভারতবর্ষে কেহ শোনে নাই। ঘড়িদাসের আসল নাম ছিল হরিদাস। তাহার একটি ঘড়ি মেরামতের দোকান ছিল, তাই স্বভাবতই সকলে তাহাকে ঘড়িদাস বলিয়া ডাকিত। আমি যদিও ঘড়িদাসের চেয়ে 4-5 বছরের ছোট ছিলাম, তবু তাহার সহিত আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব জন্মিয়াছিল। আমার বয়স তখন ছিল 19-20। তাহার কাছে আমি দাবা খেলিতে ও সিগারেট খাইতে শিখিয়াছিলাম। বাজারের মণিহারি পট্টির এক পাশে ঘড়িদাসের দোকান ছিল। সামনে পেছনে 2টি ঘর। সামনের ঘরে দোকান, পিছনের ঘরে ঘড়িদাস বাস করিত। মনে আছে তাহার বাসার ভাড়া ছিল 4.5 টাকা। একবার তাহাকে ভাড়ার কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। সে সগর্বে বলিয়াছিল 4:30। ঘড়িদাসের বিদ্যা ছিল স্কুলের 7ম শ্রেণী পর্যন্ত, কিন্তু সুবিধা পাইলেই ইংরেজি বলিত। ঘড়িদাসের মা বাপ ছিল না, এক মামা ছিল, কলকাতায় চাকরি করিত। মাঝে মধ্যে ঘড়িদাসকে চিঠি লিখিত। তাহার বাসায় আত্মীয় স্বজন কাহাকেও কখনো দেখি নাই। সকাল বিকেল সে দোকানে একটি দেরাজযুক্ত জলচৌকির সম্মুখে বসিয়া ঘড়ি মেরামত করিত। বাকি সময়টা পিছনের ঘরে শুইয়া কাটাইত। আমার সহিত তাহার আলাপের সূত্র পরীক্ষার আগে আমার একটা অ্যালার্ম ঘড়ি খারাপ হইয়া গিয়াছিল। তাহার কাছে মেরামত করাইতে লইয়া গিয়াছিলাম। সে মেরামত করিয়া দিয়াছিল, পয়সা লয় নাই। লোকটিকে আমার ভালো লাগিয়াছিল। তারপর হইতে দুপুরবেলা অবসর থাকিলে তাহার ঘরে গিয়া আড্ডা দিতাম। লুকাইয়া ধূমপান ও দাবা খেলা চলিত। একদিন জ্যৈষ্ঠের আম পাকানো দুপুরবেলা ঘড়িদাসের দোকানে গিয়াছি। দুপুরবেলা যদি কোনো খদ্দের আসে, এই জন্য সদরের দরজা ভেজানো থাকে। আমি তাহার দোকানঘর পার হইয়া শয়নকক্ষে প্রবেশ করিলাম। সে তক্তপোষে লম্বা হইয়া একখানা পোস্টকার্ড পড়িতেছে। আমি বলিলাম, এ কি ঘড়িদা, তোমাকে চিঠি লিখল কে? প্রেমপত্র নাকি? ঘড়িদাস হাসিতে হাসিতে উঠিয়া বসিল। প্রেমপত্রই বটে। মামা কলকাতা থেকে চিঠি লিখেছে, আমার বিয়ের সম্বন্ধ করেছে। বলিলাম, বেশ তো, লাগিয়ে দাও, আমি বরযাত্রী যাব। ঘড়িদাস বলিল, তুই খেপেছিস? যা আমার চেহারা, বউ শেষকালে ছাদনাতলা থেকে অ্যাবসকন্ড করুক আর কি, ওসবের মধ্যে আমি নেই বাবা। বস্তুত ঘড়িদাসের চেহারা মনোমুগ্ধকর নয়।
কালো রোগা লম্বা দেহ, হাড় বাহির করা মুখ, নাকটা মুচড়াইয়া একদিকে বাকিয়া আছে, মাথার চুল খোঁচা খোঁচা। তাছাড়া তার পা দুটার দৈর্ঘ্য সমান নয়, তাই সে বেশ একটু খোঁড়াইয়া চলে। এরূপ স্বামী পাইয়া কোনো মেয়ে আনন্দে আত্মহারা হইবে সে সম্ভাবনা কম। ঘড়িদাস চিঠিখানা বালিশের তলায় রাখিয়া বলিল, আয় এক দেন খালা যাক। বিছানার ওপর দাবার ছক পাতিয়া ঘুটি সাজাইতে সাজাইতে সে বলিল, মেয়ে মানুষ ভারী ডেঞ্জারাস। বিয়ে হয়েছে কি পট করে বাচ্চা। আমার মামার 7 মেয়ে 3 ছেলে, মাইনে পায় কুললে 150 টাকা, মানে গড়পড় তা 12.5 টাকা পার হেড। বাপস, আমি একলা মানুষ, আমারই মাসে 30 টাকা খরচ। সে আমাকে একটা কাঁচি সিগারেট দিল, নিজে একটা ধরাইল। খেলা আরম্ভ হইল। কিছুক্ষণ খেলা চলিবার পর লক্ষ্য করিলাম, অন্যদিন যেমন 5-7 দান দিবার পরই সে আমার টুটি টিপিয়া ধরে, আজ তাহা পারিতেছে না। মামার চিঠিখানা বোধ হয় ভেতরে ভেতরে তাহার মনকে বিক্ষিপ্ত করিয়াছে। শেষ পর্যন্ত অবশ্য মাত হইয়া গেলাম। ঘড়িদাস ঘুটিগুলি কৌটোর মধ্যে ভরিতে ভরিতে বলিল, শশা, একটা কুকুর ছানা জোগাড় করতে পারিস? অবাক হয়ে বলিলাম, কুকুর ছানা? কুকুর ছানা কী হবে? সে বলিল, পুষব, বেশ একটা তুলতুলে লোমওয়ালা কুকুর ছানা। আর জানিস তো, কুকুর হচ্ছে মানুষের বেস্ট ফ্রেন্ড। আমি বলিলাম, কুকুর তুমি পুষো না ঘড়িদা, ভারী ঘরদোর নোংরা করে। তার চেয়ে পাখি পোষো, কোনো ঝামেলা নেই। পাখি? ঘড়িদাস চিন্তা করিয়া বলিল, মন্দ বলিসনি, টিয়া পাখি, রাধাকেষ্ট পড়বে, কিংবা 1 খাঁচা মুনিয়া পাখি। তখন আমার বয়স কম ছিল, ঘড়িদাসের পশু পক্ষী প্রীতির মর্মার্থ বুঝি নাই। আর একদিন দুপুরবেলা এমনি খেলিতে বসে আছি। সে দিনটা বোধহয় ঘড়িদাসের জীবনে সবচেয়ে স্মরণীয় দিন। খেলিতে খেলিতে দুজনেই তন্ময় হইয়া গিয়াছিলাম। বাহিরে দরজার কড়া নাড়ার শব্দ কানে প্রবেশ করিলেও মন পর্যন্ত পৌঁছায় নাই। হঠাৎ যখন চমক ভাঙিল, তখন ঘাড় তুলিয়া দেখি একটি যুবতী শয়নকক্ষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। দুজনে হতভম্ব হইয়া চাহিয়া রহিলাম। সেকালে পথে ঘাটে ভদ্রশ্রেণী যুবতী চোখে পড়িত না, কদাচিৎ চোখে পড়িলে মনে হইত বুঝি অলৌকিক আবির্ভাব। হৃদয় রসায়িত হইত, কল্পনা জাল বুনিতে আরম্ভ করিয়া দিত। এই যুবতীটি কিন্তু আমাদের অপরিচিত নয়। শহরের পথে বিপথে বিদ্যুৎ চমকের মতো তাহাকে বহুবার দেখিয়াছি। সিভিল সার্জন সুব্রত ঘোষালের কন্যা প্রমীলা। প্রমীলা ঘোষাল সত্যি সুন্দরী ছিল, কিংবা আমরা অবরুদ্ধ কৌমার্যে চক্ষু দিয়া তাহাকে সুন্দর দেখিয়াছিলাম, আজ তাহা স্মরণ করিতে পারি না। মনে হয় তাহার গায়ের রং ফর্সা ছিল, চোখে ছিল প্রগলভ চটুলতা, আর সারা গায়ে ছিল ভরা যৌবন। এছাড়া তাহার চেহারার সমস্তই ঝাপসা হইয়া গিয়াছে। তাহার একটি ছোট্ট মোটর গাড়ি ছিল, সেটি নিজে চালাইয়া সে যখন রাস্তা দিয়া চলিয়া যাইত, তখন মনে হইত যেন একটা রোমহর্ষক কাণ্ড ঘটিয়া গেল। এই নিজে মোটর গাড়ি চালানোই ছিল তখন এক অপরিমেয় বিস্ময়। তাছাড়া জনশ্রুতি ছিল সে সাহেবদের ক্লাবে গিয়া বল ডান্স করে। সব মিলিয়া প্রমীলা ঘোষাল এক পরম রমণীয় রোম্যান্টিক মূর্তি হইয়া দাঁড়াইয়াছিল। কল্পনা বিলাসী যুবকেরা ঘুমাইয়া তাহাকে স্বপ্ন দেখিত। এমন যে প্রমীলা ঘোষাল, সে ঘড়িদাসের শয়নকক্ষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। আমরা নির্বাক, নিষ্পলক, প্রায় নিস্পন্দ। তারপর বাঁশির মতো কণ্ঠস্বর শুনিতে পাইলাম, ঘড়িদাস কার নাম? ঘড়িদাস সূচিবিদ্ধবৎ ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, আমি হরিদাস। প্রমীলা তাহার পানে চাহিয়া মুচকি হাসিল।
কড়া নেড়ে সাড়া পেলুম না, তাই ভেতরে ঢুকেছি। আপনি ঘড়ি মেরামত করেন? ঘড়িদাস বলিল, হ্যাঁ আমি, হ্যাঁ। প্রমীলা বলিল, আমার রিস্ট ওয়াচটা চলছে না, আপনি ঠিক করে দিতে পারবেন? ঘড়িদাস বলিল, রিস্ট ওয়াচ? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। প্রমীলার কবজি হইতে একটি ভ্যানিটি ব্যাগ ঝুলিতেছিল। সে তাহা খুলিয়া ছোট্ট একটি সোনার ঘড়ি বাহির করিয়া ঘড়িদাসের হাতে দিল। ঘড়িদাস নাড়িয়া চাড়িয়া পরীক্ষা করিল, দম দিয়া দেখিল, তারপর বলিল, মেন স্প্রিং ভেঙে গেছে। প্রমীলা বলিল, ও তা আপনি মেরামত করতে পারবেন তো? নইলে আবার কলকাতায় পাঠাতে হবে। না না, আমি পারবো। আমার কিন্তু শিগগির চাই। কাল পরশুর মধ্যে ঘড়ি মেরামত করে আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। প্রমীলা তাহার প্রতি স্মিত কটাক্ষপাত করিল। আপনি আমার বাড়ি চেনেন? ভালোই হলো, বাড়িতেই পৌঁছে দেবেন, বিল নিয়ে যাবেন, টাকা চুকিয়ে দেব। ঘড়িদাস কি একটা বলিতে চাহিল, কিন্তু বলিতে পারিল না। প্রমীলা একটু ঘাড় হেলাইয়া প্রস্থনোদ্যতা হইলে তারপর ফিরিয়া বলিল, ঘড়িটা দামি, 200 টাকা দাম, আপনার কাছে রেখে যাচ্ছি, হারিয়ে টারিয়ে যাবে না তো? না না, কোনো ভয় নেই। আচ্ছা, কাল পরশুর মধ্যে নিশ্চয়ই যেন পাই। প্রমীলা খুট খুট জুতার শব্দ করিয়া চলিয়া গেল। ঘড়িদাস তাহার পিছন পিছন গেল। আমি ঘরে বসিয়া শুনিতে পাইলাম প্রমীলার মোটর চলিয়া গেল। তারপর ঘড়িদাস ফিরিয়া আসিয়া তক্তপোষের পাশে বসিল। তাহার মুঠির মধ্যে ঘড়িটা ছিল। মুঠি খুলিয়া সন্মোহিতের মতো সেটাকে দেখিতে লাগিল। আমি বলিলাম, ঘড়িদা, তোমার খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে দেখছি, প্রমীলা ঘোষালও নাম জানে। ঘড়িদাস একবার চোখ তুলিয়া ফিকা হাসিল, তারপর আবার ঘড়ির প্রতি মনঃসংযোগ করিল। জিজ্ঞাসা করিলাম, বাজিটা শেষ করবে নাকি? বাজি? ও না ভাই, আজ থাক, আর একদিন খেলা শেষ করা যাবে বলিয়া ঘড়িদাস দোকান ঘরে তাহার জল চৌকির সামনে গিয়া বসিল। চৌকির ওপর কয়েকটা ঘড়ি যত্রতত্র ছড়ানো ছিল, সেগুলো এক পাশে সরাইয়া প্রমীলার ঘড়ি খুলিতে প্রবৃত্ত হইল। আমি চলিয়া আসিলাম। পরদিন দুপুরে ঘড়িদাসের কাছে যাই নাই। সন্ধ্যার পর পড়িতে বসিয়াছি। ঘড়িদাস আসিয়া উপস্থিত। মাথার চুল উস্কো খুস্কো, চোখে দৃষ্টি বিভ্রান্ত, নাকটা যেন আরও বাকিয়া গিয়াছে। খোঁড়াইতে খোঁড়াইতে আমার পড়ার ঘরে ঢুকিয়া বলিল, ওরে শশা, সর্বনাশ হয়েছে, ঘড়িটা চুরি গেছে। কোন ঘড়ি? প্রমীলা ঘোষালের ঘড়ি? হ্যাঁ, এখন আমি কি করি? চুরি গেল কি করে? দুপুরবেলা কেউ ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেছে। আমি শোবার ঘরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। পুলিশে খবর দিয়েছো? ও বাবা, পুলিশে খবর দিলে তারা হয়তো আমাকেই ধরে হাজতে পড়বে। সিভিল সার্জনের মেয়ের ঘড়ি। তবে কি করবে? কি করব ভেবে পাচ্ছি না, তুই বল না। আমি কি বলিব ভাবিয়া পাইলাম না। তখন ঘড়িদাস নিজেই বলিল, এক উপায় দাম দিয়ে দেওয়া। প্রমীলা বলেছিল ঘড়ির দাম 200 টাকা। জিজ্ঞাসা করিলাম, 200 টাকা তুমি দিতে পারবে? কোথায় পাবো 200 টাকা? কুড়িয়ে বাড়িয়ে টাকা 50 হতে পারে। তাহলে উপায়? ঘড়িদাস আমার হাত ধরিয়া করুণ বচনে বলিল, শশা, তুই আমায় বাঁচা, নইলে সুইসাইড হয়ে যাব। যেখান থেকে হোক 100 টাকা জোগাড় করে দে, আমি যেমন করে পারি 3 মাসে শোধ করে দেব। শেষ পর্যন্ত সেই রাত্রেই 150 টাকা সংগ্রহ করলাম। সংগ্রহ করা খুব সহজ হয় নাই, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিতে হইয়াছিল, কিন্তু সে যাক। সুখের বিষয়, ঘড়িদাস মেয়াদ পূর্ণ হইবার পূর্বেই টাকা শোধ করিয়াছিল, কথার খেলাপ করে নাই।
পরদিন সকালবেলা ঘড়িদাস আবার আসিয়া উপস্থিত। বলিল, ভাই, একলা যেতে ভয় করছে, তুইও সঙ্গে চল। সিভিল সার্জন সাহেব শুনেছি কড়া পিত্তির লোক, যদি মারধর করে। সুতরাং আমিও সঙ্গে গেলাম। সাহেব পাড়ায় ম্যাজিস্ট্রেটের বাংলোর পাশে সিভিল সার্জনের বাংলো। বাগানের মাঝখানে বাড়ি। উর্দি পরা আরদালি বেয়ারা ঘুরিয়া বেড়াইতেছে। আমরা এত্তালা পাঠাইয়া বলিদানের জোড়া পাঠার মতো ঘোষাল সাহেবের সম্মুখীন হইলাম। ঘোষাল সাহেব রীতিমতো সাহেব, চেহারাও সাহেবের মতো। অফিসে বসিয়া কাগজপত্র দেখিতেছিলেন। আমাদের দিকে ভ্রু বাঁকাইয়া চাহিলেন। ঘড়িদাস আমার পানে কাতু দৃষ্টি নিক্ষেপ করিল। আমি কোনো রকমে বক্তব্যটা বলিয়া ফেলিলাম। আমার মেয়ের ঘড়ি চুরি গেছে। ঘোষাল সাহেবের গৌরবর্ণ মুখ অগ্নিবৎ জ্বলিয়া উঠিল। তিনি টেবিলস্থ ঘণ্টির ওপর মুষ্ঠাঘাত করিলেন। আরদালি ছুটিয়া আসিল। তিনি চাপা গর্জনে বলিলেন, মিসি বাবাকে বোলাও। আরদালি ছুটিয়া ভেতরের দিকে চলিয়া গেল। ঘোষাল সাহেব ব্যগ্র দৃষ্টিতে আমাদের প্রাণে চাহিয়া রহিলেন। 2 মিনিট পরে প্রমীলা প্রবেশ করিল। সে বোধহয় সবে মাত্র ঘুম ভাঙিয়া উঠিয়াছে। মুখ থমথমে, চোখে ঘুম ঘুম ভাব। অবিন্যস্ত বেণীর প্রান্তে বেনুনি একটু শিথিল হইয়া আছে। আমাদের দিকে একবার অলস কটাক্ষপাত করিয়া বাপের টেবিলের পাশে গিয়া দাঁড়াইল। কি বাবা? ঘোষাল সাহেব আমাদের দিকে তর্জনী নির্দেশ করিয়া বলিলেন, তুমি এদের ঘড়ি মেরামত করতে দিয়েছিলে। আমি তখনই মানা করেছিলাম। তোমার ঘড়ি চুরি গেছে, অন্তত এরা তাই বলছে। প্রমীলা আমাদের দিকে ফিরিয়া বিস্ফারিত চক্ষে চাহিল। তারপর আর্তস্বরে বলিল, হ্যাঁ, চুরি গেছে। সে যে আমার জন্মতিথির ঘড়ি বাবা। ঘোষাল সাহেব তর্জন ছাড়িলেন, পুলিশে দেব। আমার সঙ্গে চালাকি? ঘড়ি হজম করবে? এই বেয়ারাও। আমি মরিয়া হইয়া বলিলাম, ঘড়ির দাম ইনি দিতে রাজি আছেন। আপনার মেয়ে বলেছিলেন ঘড়ির দাম 200 টাকা, ইনি 200 টাকা এনেছেন। সঙ্গে সঙ্গে ঘরের হাওয়া যেন বদলাইয়া গেল। প্রমীলার আর্ত ব্যাকুলতার ভাব আর রহিল না। ঘোষাল সাহেবের রক্তচক্ষু নিমেষের মধ্যে ঠান্ডা হইয়া গেল। পিতা পুত্রীর মধ্যে একবার চকিত দৃষ্টি বিনিময় হইল। তারপর ঘোষাল সাহেব অপেক্ষাকৃত নরম সুরে বলিলেন, টাকা এনেছ? আগে এই যে, বলিয়া ঘড়িদাস পকেট হইতে টাকা বাহির করিল। ঘোষাল সাহেব প্রসন্ন স্বরে বলিলেন, রেখে যাও। তোমার কম বয়স, তাই এবার ছেড়ে দিলাম। ভবিষ্যতে সাবধান থেকো। যাও। ঘর হইতে বাহির হইবার সময় আমি একবার পিছু ফিরিয়া চাহিলাম। দেখিলাম পিতা পুত্রী পরস্পরের পানে চাহিয়া সানন্দে মৃদু মৃদু হাসিতেছে। রাস্তায় চলিতে চলিতে আমার মনটা কেমন খুঁতখুত করিতে লাগিল। বলিলাম, ঘড়িটার দাম বোধহয় 200 টাকা নয়, বোধহয় গিলটি সোনা। ঘড়িদাস আমার দিকে তাকাইল না, অন্যদিকে ঘাড় ফিরাইয়া বলিল, দেখিলাম ঘড়িদাস জানে, সে ঘড়ির কাজ করে। ঘড়ির দাম জানা তার পক্ষে স্বাভাবিক, কিন্তু জানিয়া শুনিয়া বেশি দাম কেন দিল বুঝিলাম না। হয়তো ভাবিয়াছে এই লইয়া ঘাটাঘাটি করিলে লোকে জানিতে পারিবে, তাহার ব্যবসার ক্ষতি হইবে, তাই চাপিয়া গিয়াছে। যা হোক, এই ঘটনার পর কয়েক মাস কাটিয়া গিয়াছে। গ্রীষ্ম গিয়া বর্ষা আসিয়াছিল, তাহাও বিগত হইয়া শারদীয়া পূজা আসিয়া পড়িয়াছে। আমরা ক্লাবে থিয়েটারের মহলা আরম্ভ করিয়াছি। দিন 6-7 ঘড়িদাসের ওখানে যায় নাই। একদিন বিকেলে গিয়া দেখি সে কম্বল মুড়ি দিয়া শুইয়া আছে। বলিলাম, এ কি ঘড়িদা, এই গরমে কম্বল? ঘড়িদাস কম্বলের ভিতর হইতে মুন্ডু বাহির করিল। ম্যালেরিয়া ধরেছে রে শশা, বলিয়া আবার কম্বলে মুখ লুকাইল। ম্যালেরিয়ার সময় বটে। বলিলাম, কবে থেকে ধরেছে? ঘড়িদাস কম্বলের ভেতর হইতে বলিল,
পরশু থেকে। কুইনাইন খেয়েছ? না। আমি তক্তপোষের পাশে গিয়া বসিলাম। জ্বরের ঝোঁকে তাহার সর্বশরীর কাঁপিতেছে, এমনকি তক্তপোষটা পর্যন্ত কাঁপিতেছে। বলিলাম, খেলে না কেন? 10 গ্রেন পেটে পড়লেই জ্বরটা বন্ধ হতো। সে উত্তর দিল না, লেপ মুড়ি দিয়া কাঁপিতে লাগিল। আমি বলিলাম, তোমার দেখাশোনা করছে কে? এবার সে বলিল, দেখাশোনা কে করবে, একলাই 3 দিন পড়ে আছি। তুই ছিলি কোথায়? থিয়েটার লইয়া মত্ত ছিলাম, বলিতে পারিলাম না। বলিলাম, আমি কি জানতাম তুমি জ্বরে পড়েছ? যা হোক, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসি। সে কম্বল হইতে মুখ বাহির করিল, আরক্ত চক্ষু আমার মুখের ওপর স্থাপন করিয়া বলিল, আমার কিন্তু হাতে একটা পয়সা নেই। মামা পুজোর সময় টাকা চেয়েছিল, হাতে যা ছিল পাঠিয়ে দিয়েছি। ওষুধের দাম তোকেই দিতে হবে। দেব বলিয়া আমি বাহির হইলাম। 8 ঘণ্টা পরে কুইনাইন মিক্সচারের শিশি, বিস্কুট, সাবু, বার্লি প্রভৃতি লইয়া ফিরিয়া আসিয়া দেখি ঘড়িদাসের কাঁপুনি কমিয়াছে, জ্বর ছাড়িতেছে। তাহাকে 1 দাগ মিক্সচার গিলাইয়া সাবু করিতে বসিলাম। ঘড়িদাসের একটা প্রাচীন স্টোভ ছিল। সন্ধ্যার সময় তাহার জ্বর ছাড়িয়া গেল। সে কম্বল ফেলিয়া বিছানায় উঠিয়া বসিল। গদগদ স্বরে বলিল, তুই না থাকলে আমার কি হতো রে শশা? বলিলাম, শেয়ালে টেনে নিয়ে যেত। এখন একটু নড়ে বসো দেখি, ভালো করে বিছানাটা পেতে দিই, ভারী অপরিষ্কার হয়েছে। সে ব্যগ্র হইয়া বলিল, না না, কিছু দরকার নেই, তুই এবার বাড়ি যা। আমি তাহার আপত্তি উপেক্ষা করিয়া প্রথমেই মাথার বালিশটা তুলিয়া উল্টাইতে গেলাম এবং সঙ্গে সঙ্গে স্থির চক্ষু হইয়া গেলাম। বালিশের তলায় যে বস্তুটি ছিল তাহার আমার চক্ষু এবং মনকে যুগপৎ ধাঁধিয়া দিল। প্রমীলা ঘোষের সোনার ঘড়ি। এ কি, এ যে প্রমীলার ঘড়ি বলিয়া আমি ঘড়িটা তুলিয়া লইতে গেলাম। ঘড়িদাস ঝাঁপাইয়া পড়িয়া ঘড়িটা আমার হাত হইতে প্রায় কাড়িয়া লইল। তারপর গুটি সুটি পাকাইয়া বিছানায় শুইয়া মাথায় কম্বল চাপা দিল। কিছুই বুঝিতে বাকি রহিল না। প্রমীলার ঘড়ি চুরি যায় নাই। ঘড়িদাস কম দামি ঘড়ির 200 টাকা ক্ষতিপূরণ দিয়া নিজের কাছে রাখিয়াছে। ঘড়ি চুরি গিয়াছে বলিয়া খাসা অভিনয় করিয়াছে। কিন্তু কেন? কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আমি দ্বারের দিকে চলিলাম। আচ্ছা, চলি। তুমি কিন্তু চমৎকার অভিনয় করতে পারো ঘড়িদা। ঘড়িদাস কম্বল হইতে মুখ বাহির করিয়া সলজ্জ কণ্ঠে বলিল, শশা, কাউকে বলিসনি ভাই। সেদিন ঘড়িদাসের অদ্ভুত আচরণের অর্থ খুঁজিয়া পাই নাই। এখন ফ্রয়েড পড়িয়া বুঝিয়াছি। সে কুকুর পুষিতে চাহিয়াছিল, পাখি পুষিতে চাহিয়াছিল, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটে না। ঘড়িদাস যদি বাঁচিয়া থাকে, ঘড়িটা এখনও তাহার কাছে আছে কি না যৌবনের নেশা যৌবনের সঙ্গে শেষ হইয়া গিয়াছিল? গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব আগামী পর্বে নতুন গল্পের সাথে। ভালো থাকবেন। নমস্কার।